দক্ষ চিকিৎসকই দিতে পারেন উন্নত চিকিৎসা। অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম অর্থোপেডিক চিকিৎসায় তেমনই একজন দক্ষ চিকিৎসক। ইতোমধ্যে ব্যথা নিবারণে পিআরপি প্রয়োগ করে সাফল্য অর্জনে ঈর্ষণীয় পর্যায়ে রয়েছেন তিনি। ব্যথামুক্ত জীবন চাই, পিআরপির বিকল্প নাই। বারাক পিআরপি মেডিকেল সেন্টার, সর্বাধুনিক চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। বারাক পিআরপি মেডিকেল সেন্টার, 736 কেবি স্কয়ার, 9-7 মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা। ফোন 09678114477 অথবা 01977058822। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বারাক পিআরপি মেডিকেল সেন্টার স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠানে। আপনারা পৃথিবীর যে প্রান্তে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আজকে আমরা বলতে চাই যে বিষয়টির আমরা কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের এই বিষয়ের উপর আজকে আলোচনা করবেন দুজন বিশেষজ্ঞ। দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে বন্ধ্যত্ব এবং দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিটি পর্বে একটি বিষয় নিয়ে কথা বলি। আজকেও তেমন একটি বিষয় নিয়ে আমরা কথা বলছি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এ বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ উপস্থিত আছেন। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে ঢাকা থেকে যোগ দিচ্ছেন অধ্যাপক ডাক্তার ফিরোজা বেগম, উচ্চ ঝুঁকি গর্ভাবস্থা এবং বন্ধ্যত্ব বিশেষজ্ঞ এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ফিটো ম্যাটার্নাল মেডিসিন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। এবং আমাদের সাথে আরো একজন যোগ দিচ্ছেন ভারতের চেন্নাই থেকে ডাক্তার রামাইয়া রামালিঙ্গম, জীবন মিত্র ফার্টিলিটি অ্যান্ড ওমেন কেয়ার সেন্টার, এটা ওনার চিকিৎসা প্রতিষ্ঠান। আপনাদের দুজনকে আমাদের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। সো ডাক্তার রামাইয়া, হাউ আর ইউ ডুইং? গুড, আমি ভালো আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো ম্যাডাম, আমরা শুরু করি আলোচনা। প্রথমেই ম্যাডাম আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বন্ধ্যত্ব বিষয়টা আসলে কি, মানে সেটা আমরা নারী বা পুরুষ যেটাই ভাবি না কেন, যে বন্ধ্যত্ব বিষয়টা কি, বা এটা একজন মানুষ কি শুরু থেকেই বন্ধ্যত্বে ভোগেন নাকি ধীরে ধীরে তাকে মানে মানে সে বন্ধ্যত্বকে বরণ করেছেন, সে মানে এই বিষয়টা আমি একটু জানতে চাই যে শুরু থেকে একজন ফার্টাইল মানুষ কি ইনফার্টাইল হয়ে যেতে পারে কিনা, বা এটা কারণগুলো কি, বা কোনটাকে আপনারা বন্ধ্যত্ব বলেন? থ্যাংক ইউ ডক্টর সজল আশফাক। আসলে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলছি, যে আসলে এক সময় বাংলাদেশে যেটা ছিল যে মানুষ বন্ধ্যত্ব নিয়ে কেউ কোনো শব্দ উচ্চারণ করতে চেত না, সবাই মনে করতো এটা একটা অভিশাপ। কিন্তু এখন আস্তে আস্তে আমরা সবাই কিন্তু এটা নিয়ে কথা বলছে। তো বন্ধ্যত্ব বলতে আসলে আমরা কি বুঝি? যদি একজন সক্ষম দম্পতি 1 বছর কোনো জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা ছাড়া একসাথে থাকার পরেও যদি রেগুলার যেখানে তারা একসাথে থাকবে সেই অবস্থায় তাদের যদি বাচ্চা না আসে, যে তারা গর্ভ নিরোধের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন না, তারা নর্মালি থাকছেন, কিন্তু তার মধ্যেও যদি প্রেগন্যান্সি না আসে তখনই আমরা তাকে বন্ধ্যত্ব বলি। সেটা এখন অনেক সময় বন্ধ্যত্বের কারণটা হতে পারে যে হাজব্যান্ডের কারণে হতে পারে, অথবা ওয়াইফের কারণেও হতে পারে, অথবা দুজনেরই অল্প অল্প সমস্যা থাকতে পারে। আবার অনেক সময় আমরা দেখি আমরা কোনো কারণ আমরা আসলে নির্ধারণ করতে পারি না, তখন আমরা এটাকে বলি আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি। তো ইনফার্টিলিটি এইভাবেই আমরা ডিফাইন করি, যেটা যেটা স্বামীর কারণে হতে পারে। এখন একটা মানুষ, আপনার দ্বিতীয় কোশ্চেনটা যেটা ছিল, একজন ফার্টাইল মানুষকে ইনফার্টাইল হতে পারে কিনা, অবশ্যই পারে। যদি একটা স্পার্মের আমি যদি লাইফ বলি, যেমন আমাদের রক্ত আমরা বলি যে 120 দিন পর পর চেঞ্জ হয়, স্পার্মের কিন্তু লাইফ হচ্ছে 64 ডেজ। কাজেই মানুষের তার দৈনন্দিন আচরণে, যেমন ধরেন একটা যদি আমি উদাহরণ বলি, যে সে যদি কোনো এডিকশনের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু তার স্পার্ম কাউন্ট খারাপ হয়ে যাবে। অনেক সময় সে দেখি যে আমরা এডিকশন মানে ড্রাগস না, সিগারেট খায়, সেটার কারণেও তার স্পার্ম কাউন্ট খারাপ হতে পারে। তার লাইফ স্টাইল, কোন এনভায়রনমেন্টে সে কাজ করছে, এগুলো অনেক কিছু ব্যাপার আছে যেটা তার স্পার্মের ডিফেক্ট করতে পারে। তেমনি একজন মহিলার কথা যদি আমি চিন্তা করি, উনি হয়তো আগে ঠিকই ছিলেন,
বাট কোনো কারণে ওনার টিউব যদি ব্লক হয়ে যায়, ইনফেকশন হয়ে, পেলভিক ইনফেকশন হয়ে যদি টিউব ব্লক হয়ে যায়, তাহলেও কিন্তু উনি বন্ধ্যাত্বের শিকার হতে পারেন। ওকে, অনেক ধন্যবাদ প্রফেসর ফিরোজা বেগম। আমি এখন ডক্টর রামাইয়া রামালিঙ্গম, আমি আপনার কাছে জানতে চাই যে হোয়াট আর দ্য কজেস, মানে would you like to please add something more? So as already doctor had told, problem दोनों साइड, husband wife दोनों combination factor होते पारे, husband साइड होते पारे और wife साइड होते पारे. So अच्छा। प्रथम thing mainly बंधुत्व problem is focused only on ladies. Many times husband doesn't come for consultation or even the treatment charted for wife, all the costly test, invasive test सब करार पोरे finally we find out that husband का शुक्राणु zero आचे. So husband and wife are both important for the treatment purpose. So at least for the first consultation, husband ashte hobe doctor sathe and pratham shukranu test sho korte hobe. So problem can lie with the husband and wife, both can equally contribute to the problem. And Exactly. sometimes, as doctor already told, both of them can contribute also. In a couple, both husband also can have problem, wife also can have problem. And the last case is like unexplained, everything normal, whatever testing can be done, everything report comes normal. Forever choto choto microscopic level problem jono pregnancy hoche. That is unexplained infertility. Now the main thing is age. যাদের আগে সব ঠিক ছিল, এজ কি কারণ ডিম কমজোর হতে পারে, পরে সেকেন্ডারি ইনফার্টিলিটি ডেভেলপমেন্ট হতে পারে। সো এজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফার্টিলিটি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে হচ্ছে যে নো ওয়ান ক্যান বি ব্লেম লাইক হাজব্যান্ড আর ওয়াইফ, রাইট? সো যে কারো সমস্যা থাকতে পারে। তো দর্শক, যেটা ডাক্তার রামাইয়া রামালিঙ্গম বললেন যে যে কারো সমস্যা থাকতে পারে, হাজব্যান্ডের থাকতে পারে, ওয়াইফের থাকতে পারে। কাজে প্রথম ভিজিটে দুজনকে যেতে হবে এবং দুজনের সঙ্গে কথা বলবেন এবং দরকার হলে দুজনকে কিছু প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে চেষ্টা করবেন সমস্যাটা আসলে কার। এক্ষেত্রে আসলে আমাদের দেশে কেন, সারা পৃথিবীতেই প্রথমেই মহিলাদেরকে ধরে নেওয়া হয় যে তাদের মধ্যেই সমস্যাটা। আসলে এক্স্যাক্টলি এটা ঠিক না। যেটা রামাইয়া বললেন যে হাজবেন্ডের হয়তো স্পার্ম কাউন্ট অনেক কম এবং সেক্ষেত্রে হয়তো বাকিদের সমস্যা, ওয়াইফের তেমন কোনো সমস্যাই নেই। কাজে এই বিষয়গুলো নিয়ে আসলে হাজবেন্ড ওয়াইফের দুজনেরই যৌথভাবে এই চিকিৎসায় অংশগ্রহণ করা উচিত। কেউ কাউকে দোষারোপ করা নয়, কারণ তারা দুজনেই তো আসলে সন্তান চান। তো সেক্ষেত্রে দোষারোপ না করে সমস্যাটা কার এবং তার সমাধানের দিকে যদি আমরা যাই, তাহলে মনে হয় চিকিৎসার প্রক্রিয়াটা সহজ হবে, রাইট? ওকে, সো আমি এখন প্রফেসর ফিরোজা বেগম আপনার কাছে জানতে চাই যে এই যে সমস্যার কথাগুলো বললেন এবং আপনিও বললেন যে হ্যাঁ আগে হয়তো ঠিক ছিল, পরে সমস্যা হয়েছে, তো এটা হতে পারে, তো এটা আপনি বললেন। তো এক্ষেত্রে আপনারা প্রথম যখন যান, ডক্টর রামাইয়া বললেন যে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করি এবং অনেক পরীক্ষা আছে মাইক্রোস্কোপিক লেভেলে, আরো শেষের দিকে যেটা খুঁজতে খুঁজতে অনেক দূর পর্যন্ত যেতে হয় যে কারণটা আসলে কি। তো আমি ফিরোজা বেগম আপনার কাছে জানতে চাইবো যে ছোট্ট করে যে আপনারা কি ধরনের সমস্যা বেশি পান। আমি সেম কোয়েশ্চেন আই উইল আস্ক ডক্টর রামিয়া, হোয়াট আর দ্য কমন কজেস, অ্যান্ড ফিরোজা বেগম আপনার কাছে জানতে চাই আপনারা কি ধরনের কারণ পান এবং কি ধরনের পরীক্ষা নিরীক্ষা দিয়ে শুরু করেন। কারণ আমরা একটা জিনিস প্রায়শই শুনি যে এই চিকিৎসাটা বেশ ব্যয়বহুল। এই ব্যয়বহুলটা মানে কোথায়? এটা প্রসিজিওরের জন্য ব্যয়বহুল, নাকি যে আপনারা যে ইনভেস্টিগেশনের যে প্রসিজিওর গুলো করেন সেগুলো ব্যয়বহুল, নাকি পুরো চিকিৎসায় যে ওষুধপত্র সব মিলিয়ে বিষয়টা ব্যয়বহুল? এই ধারণা একটু দেন, কারণ এই জন্যই জানতে চাই যে অনেক ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা যেগুলো করতেই হয়, নিশ্চয়ই সেই পরীক্ষাগুলো খুবই দরকারি, সেজন্য আপনারা করেন। কাজে এই বিষয়ে যদি আপনি আরেকটু ধারণা দেন, তাহলে মানুষ হয়তো জানবেন যে উনি চিকিৎসার খরচটা করছেন এবং সেটা রিয়েলি ওনার এটা দরকার ছিল বলেই করছেন। আসলে আপনাকে একটা কথা আমি বলতে চাচ্ছি যে প্রেগন্যান্সি কিন্তু একটা ন্যাচারাল জিনিস। এক্স্যাক্টলি। তখন যখনই যেটা হচ্ছে না, তখন কিন্তু আমাদের ইনভেস্টিগেশনস করতেই হয়, না করে বলা সম্ভব না। তবে একদম মানে মিনিমাম যদি আমরা করি, আমরা যেটা করি যেমন একটা আলট্রাসোনোগ্রাফি, প্রেফারেবলি আমি বলবো ভ্যাজাইনাল রুটে যে আলট্রাসোনোগ্রাফিটা আমরা করি, সেইটা করলে আমি জরায়ু দেখতে পাবো, আমি ওভারি দেখতে পাবো। যদি টিউবে কোনো ইনফেকশন থাকে, টিউব যদি সোলেন থাকে বা টিউবের মধ্যে যদি কোনো ইনফেকশন থাকে, সেক্ষেত্রে টিউবটা দেখা যাবে, আদারওয়াইজ টিউব দেখা যায় না। ইউট্রাসে যদি কোনো প্রবলেম থাকে সেটা আমরা দেখি, যেখানে বাচ্চা থাকবে অর্থাৎ কিনা ইউট্রেন কেভিটি, সেটা আমরা দেখতে পাই। আমরা কিন্তু এগুলো সব একটা সিম্পল একটা আলট্রাসাউন্ড করে তার মহিলা সম্পর্কে মোটামুটি জেনে নেই
এবং তাকে চেক করার সাথে সাথে আমরা কিন্তু তার বডি ওয়েটটা দেখে ফেলি, যেটাকে আমরা বললাম যে বিএমআই। বিএমআইয়ের একটা ইম্পর্টেন্ট আছে, ইফেক্ট আছে প্রেগনেন্সির উপরে, যে যারা ওবেস তাদের সাধারণত প্রেগনেন্সি আসতে চায় না, এবং যদি প্রেগনেন্সি আসেও এদের বেলায় দেখা যায় যে বার্থ ডিফেক্ট বা কনজেনিটাল অ্যাবনর্মালিটি এবং প্রেগনেন্সি কমপ্লিকেশনস অনেক বেশি হয়। আরেকটা যেটা বললেন ডক্টর রামাইয়া, যেটা বললেন যে এইজ, হ্যাঁ এইজ একটা ইম্পর্টেন্ট। আগে আমরা যেটা বলতাম মেয়েদের, আমাদের একটা ধারণা ছিল 40-এর পরে বোধহয় আইভিএফ করতে হবে, তারপরে সেটাকে আমরা নেমে আসলাম 35-এ, এখন আমরা বলি 30। বেস্ট টাইম হচ্ছে 20 থেকে 25-এর মধ্যে প্রেগনেন্সি। কিন্তু আপনি দেখেন আমাদের দেশে মেয়েরা কিন্তু এই 35 হয়ে যায়, 40 হয়ে যায়, তারপরে আসে ডাক্তারের কাছে। এটা একটা বিশাল প্রবলেম আমাদের জন্য। তো কাজেই এটা আমাদের একটা, আমরা যখনই প্রথম আসে রুগীটা, আমরা তাকে দেখি, তার হিস্ট্রি নেই, তার বিএমআই কত সেটা আমরা ক্যালকুলেট করি, সে কি ইনভেস্টিগেশনস আগে করেছে সেটা আমরা দেখি, এবং এখন নতুন কি ইনভেস্টিগেশনস লাগবে। তার মধ্যে একটা আমি যেটা বললাম ট্রান্সভাজানাল আল্ট্রাসোনোগ্রাফি, 2 নম্বর যদি আমি করি তাহলে সেটা আমার হচ্ছে হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিস। যদি এই রিপোর্টগুলোতে কোনো ধরনের কোনো সমস্যা আমি মনে করি, যেমন আমার কাছে যদি মনে হয় যে ওভারি ছোট, ডিম্বাণু কম, সেক্ষেত্রে আমি এএমএস বলে একটা হরমোন, এটা আমি করতে দিব, কারণ ওটা দিয়ে আমি ওভারিতে কিরকম আছে আমি তো চোখে দেখলাম আল্ট্রাসাউন্ড করে, ওটা একটা হরমোন টেস্ট করে আমি আরো একটু কনফার্ম করি। আর হাজব্যান্ডের সিমেনে যেটা আমরা দেখি, আগে যেমন আমরা শুধু নর্মাল ট্র্যাডিশনাল আমরা একটা সিমেন অ্যানালাইসিস করতাম, এখন যেটা আমি যেটা করি পার্সোনালি, তাকে আমরা বলি কাসা বা কম্পিউটারাইজ সিমেন অ্যানালাইসিস। সেখানে আমরা স্পার্মের ডিএনএতে কোনো ফ্র্যাগমেন্টেশন আছে কিনা, ড্যামেজ আছে কিনা সেটাও আমরা দেখি। নর্মালি যেগুলো আমরা দেখি সেটার বাইরে আমরা ডিএনএ ড্যামেজ পর্যন্ত দেখতে পাই, কারণ ডিএনএ ড্যামেজের সাথে প্রেগন্যান্সির ইমপ্লান্টেশনের একটা সম্পর্ক আছে। যদি বলা হয় যে ডিএনএ ড্যামেজ যদি 15%-এর বেশি হয়, তাহলে সেখানে প্রেগন্যান্সি আসলেও সেটা আর্লি প্রেগন্যান্সি লস হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা, যদি আমি মনে করি যে হাজব্যান্ডের বয়স বেশি, বিশেষ করে ছেলেদের বয়স 40-র উপরে হলে আমরা একটু চিন্তার মধ্যে পড়ে যাই, এবং 45-এর উপরে হলে ডেফিনেটলি সেখানে কনজেনিটাল অ্যাবনর্মালিটি, বাচ্চার আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। জি, অনেক ধন্যবাদ প্রফেসর ফিরোজা বেগম, আপনি খুব সুন্দরভাবে বিস্তারিত বললেন। দর্শক, আপনারা দেখছেন বারাক পিআরপি মেডিকেল সেন্টার স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠান। আজকে আমরা কথা বলছি বন্ধ্যত্ব নিয়ে। আমাদের সাথে দুজন অতিথি আছেন, প্রফেসর ফিরোজা বেগম এবং ডক্টর রামাইয়া ভারতের চেন্নাই থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, এবং প্রফেসর ফিরোজা বেগম ঢাকা থেকে আমাদের সাথে আছেন। তো আমাদের সাথেই থাকুন, আমি চলে যাচ্ছি ডক্টর রামাইয়ার কাছে। ডক্টর রামাইয়া, আমি যেটা বলছিলাম যে as per your experience, what are the common causes? যদি একটু if you can As explain Dr. that. Firoza Madam had already mentioned about the age, the importance of age. Yeah. Many people think age is important only for natural conception. Eta bhul kotha. Even if it is spontaneous, natural trying and natural conception, or if you are going for even treatment, starting from chota treatment, tike onek bodo IVF, ICSI, and even advanced treatment you go, female age is the most important prognostic factor, meaning ফিমেল এজ কি মধ্যেই সাকসেস হবে, আপনার আইভিএফ করলেও ন্যাচারাল কনসিভ হইলেও, দ্যাট পোর্শন দে শুড আন্ডারস্ট্যান্ড, বিকজ ডক্টর ফিরোজা ম্যাডাম অলরেডি টোল্ড পিপল হ্যাভ দেয়ার মাইন্ডসেট দ্যাট অনলি আফটার 40 ইয়ার্স ইউ হ্যাভ টু গো টু আইভিএফ। যদি আপনার বেশি ইচ্ছা থাকে, টিউব দুটা টিউব ব্লক থাকে, আর হাজবেন্ড কার শুক্রাণু টেস্ট খুব কম থাকে, লাইক লেস দ্যান 5 মিলিয়ন, অ্যান্টিঅক্সিডেন্ট থেরাপি এ সব একটু মেডিসিন সব 3 মাস 6 মাস 1 বছর পরেও যদি ইমপ্রুভমেন্ট না হয়, or all those patients taratari IVF treatment gile success bhalo hobe. Jodi if you are going IVF treatment 40 years pore dim kom hocche, success o kam hocche. So people should understand jodi IVF dorkar eta age hi korte hobe. And one more notun problem which is increasing is the concept of advanced ovarian aging, meaning some mohilader boys 30 hocche. Madam also told about the AMH testing. 30 boys মহিলাদের, if you compare two মহিলাদের, दोनों का डिम सेम হচ্ছে না। Some patient have advanced ovarian aging in the sense 30 বছরে হি ওনাদের ওভারি का डिम অনেক কমজোর হচ্ছে, as if they are 40 years old. This concept increasingly these days is increasing because of the lifestyle, because of late marriages, because of endometriosis, stress, all those things. So কম বয়সের জন্য you cannot relax. As madam told, you have to have a transvaginal ultrasound to check আপনার ডিম্বদানিকা বয়স কত, এটা দেখতে হবে। So সব ladies को age same नहीं,
Even 30 years, your ovaries may be in a stressed stage. Advanced ovarian aging shuru hote pare. So you have to do a transvaginal ultrasound to check the antral follicle count in your ovaries, and AMH hormone has to be checked to confirm that you have adequate enough ovarian reserve. যদি আপনার ওভারিতে ইনাফ ডিম বালু থাকে তো you can relax yourself, okay, age কম, we can do chota treatment and wait for long time. যদি আপনার বয়স কম বাট ওভেরিয়ান রিজার্ভ টেস্টিং কম হয় তো তাড়াতাড়ি নেক্সট ট্রিটমেন্ট দিতে হবে, সাকসেস হতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ডিম স্টোর তাড়াতাড়ি কম হয়ে যাবে এরপরে। জি জি, ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে হচ্ছে যে দর্শক, যেটা আমি বুঝলাম যে বয়স কম থাকা অবস্থাতেই যদি আপনার এই সমস্যাটা ধরা পড়ে, আসলে তখনই সেটা করা উচিত, কারণ তখন আপনার ওভারির যে বয়সটা সেটা কিন্তু ততটা বেশি না, এবং তার যে উনি যেটা বলেন তার যে রিজার্ভ সেটা হয়তো পর্যাপ্ত থাকে, কিন্তু আর যত বয়স বাড়বে আপনার ওভারির ক্ষমতা তথা তার যে যেটুকু তার সংরক্ষণ থাকার কথা, তার যে ক্যাপাসিটি, যে পরিমাণ ওভাম তার থাকার কথা সেটা কিন্তু কমে যাচ্ছে, এবং যত বুড়িয়ে যাবেন এটা তো সত্যি যে তার ইউটেরাস বা সবকিছুই তো সেইভাবে আগের মতো থাকছে না, কাজে পরবর্তী গর্ভধারণও তো সমস্যা হতে পারে, কারণ ন্যাচারাল আমরা যে স্বাভাবিক গর্ভধারণ বলি সেখানেও তো বয়স একটা ফ্যাক্টর, যদি বয়স বেশি হয়ে যায় তো সাধারণ গর্ভধারণই সমস্যা হয়ে যায়। কাজে এই বিষয়টা গুরুত্বপূর্ণ, কাজে বিশেষজ্ঞরা যখন বলবেন যে আপনার এটা এখনই লাগবে, এই আইভিএফ বা অন্য যে কোনো চিকিৎসা, সেটা আসলে তখনই করা উচিত। উনি দুজনেই একটা কথাই বললেন যে চিকিৎসাটা আগে ভাগেই শুরু করা উচিত, তা না হলে যদি দেরি হয়ে যায় আসলে এটা দীর্ঘায়িত হলে আসলে সন্তান ধারণের সমস্যাই হতে থাকবে। তো ডক্টর রামাই, আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, যদি এটাই হয়, আপনারা তো অনেক কিছু বিবেচনা করে, ইউ আর কনসিডারিং লট অফ থিং বিফোর ট্রিটমেন্ট, রাইট? So in that case, what should be the first line of treatment in this See, it case? depends on the problem. It depends on the problem what the couple has. Because treatment, বিভিন্ন treatment আছে. But if you are doing the correct treatment at the correct place, success rate will be good. So exact evaluation has to be done. কি জন্য pregnancy হচ্ছে না এটা দেখতে হবে, পরে এর ভাবে treatment হবে। So as madam already told, we do তিনটা basic testing. শুক্রাণু, husband का শুক্রাণু testing is a pratham line investigation testing. পরে second one, husband का wife का tube का testing. And দ্বিতীয় থিং ওভিলেশন হচ্ছে কিনা, এটা সাইন্স অফ ওভিলেশন হচ্ছে কিনা, এই তিনও টেস্ট যদি প্রবলেম বেশি প্রবলেম থাকে তো দেন দে হ্যাভ টু গো টু দ্য ফার্টিলিটি স্পেশালিস্ট টু ফাইন্ড আউট দ্য ডেপথ অফ প্রবলেম, এন্ড এরপরে এই প্রবলেম কি মধ্যে ট্রিটমেন্ট করতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো প্রফেসর ফিরোজা বেগম, তাহলে মানে যে চিকিৎসাটা যখন আপনারা শুরু করেন, যেমন অনেকেই বলে যে একজনের তো দেখলাম ওষুধ দিয়ে শুরু করেছে, আমাকে কেন প্রথমেই এইটা অফার করছেন আইভিএফ বা অন্য কিছু, তো এই ক্ষেত্রে তো আসলে রোগীর অবস্থা বিবেচনা করেই আপনারা সেই চিকিৎসাটা শুরু করেন, তো কাজেই সেক্ষেত্রে চিকিৎসাটা নিশ্চয়ই মানে রোগীর অবস্থার উপরেই পুরোটা নির্ভর করে, আসলে এটা কোনোদিনও একটা রোগীর সাথে আরেকটা রোগীর চিকিৎসার তুলনা চলবে না, আমরা এটা কম্পেয়ার করতে পারি না বা কম্পেয়ার করা যায় না, কারণ প্রত্যেকের অবস্থা ভিন্ন। সেক্ষেত্রে আপনি যদি আবার একটু বলেন যে এই যে চিকিৎসার ভিন্নতা কেন, কারো ক্ষেত্রে আপনারা ওভুলেশন ইন্ডাকশনের জন্য চেষ্টা করেন, কারো ক্ষেত্রে সরাসরি আইভিএফ এর অফার করেন, এই বিষয়টা কেন, মানে অনেক কিছু বিবেচনা করেন, তারপরও রোগীদেরকে বোঝানোর জন্য যে হ্যাঁ আপনার জন্য এটা প্রযোজ্য, এক্ষেত্রে আপনি কি বলবেন? এটা তো ডেফিনেটলি আমাদের রোগীদেরকে আসলে আমরা যখনই একটা কাপল আসে, যেটা ডক্টর রামায়া যেটা বললেন, আমি সবসময় বলি যে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, বাচ্চা তো একজনকে দিয়ে হয় না, বাচ্চা যেহেতু দুইজনকে দিয়ে হয়, দুইজনের পার্টিসিপেশন দরকার, বাচ্চা যখন হবে না তখন দুইজনের পার্টিসিপেশন দরকার, যে তারা যদি মনে করে যে আমরা বেবি নিব তাহলে দুইজনের কিন্তু, কারণ এখানে প্রেগন্যান্সি আসা কিন্তু একটা, আমি বলছি একটা ন্যাচারাল ইভেন্ট, কিন্তু যখন না আসে এটার উপরে অনেক বেশি মেন্টাল স্ট্রেস থাকে, এবং যত স্ট্রেসফুল কন্ডিশনে সে থাকবে প্রেগন্যান্সি কিন্তু তত ডিলেড হয়। তো আমরা যখন পেশেন্ট যখন আসে তখন আমরা দেখি, যেমন আমার কাছে যখন পেশেন্ট আসে তখন কিন্তু খুব কম পেশেন্ট আসে যে যারা কোনো ট্রিটমেন্ট নেয় নাই। আমাদের সাধারণত দেখা যাচ্ছে যে বিয়ের বয়স 8 বছর, 10 বছর, 12 বছর, ইভেন 15 বছর পার করে আসে, এবং এরা কিন্তু বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট শুরু নিয়ে নিছে, স্টার্টিং ফ্রম কোয়াক ডক্টর টু জুনিয়র ডক্টর টু স্পেশালিস্ট, তারপরে আসে ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে, এবং এখানে কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়। তখন আমরা দেখি আসলে পেশেন্টের কন্ডিশনটা কি, যেটা আমি বলছি, তার বয়স, তার বিএমআই, তাদের ডিউরেশন অফ দ্য ম্যারেজ,
এবং তার প্রবলেমটা কোথায়, যে তার এগের পরিমাণ কেমন আছে। আমি যেমন রোগীদেরকে একটা সিম্পল এক্সাম্পল দিই, আমরা যখন ডিম কিনে ধরেন ঘরে রেখে দিলাম, আপনার কিন্তু ডিম পচে যায়। এই যে মেয়েদের যে ডিমের কথাটা আমরা বললাম, এই ডিমটা কিন্তু সে যখন মায়ের গর্ভে থাকে তখন এই ডিমগুলো তৈরি হয়, এবং আস্তে আস্তে এইটা যখন তার পিরিয়ড শুরু হয় বা পিউবার্টির পরে ডিমগুলো আস্তে আস্তে শেষ হতে থাকে। এখন কোনো মেয়ে যদি তার জন্ম থেকেই যদি তার ডিম কম থাকে, তাহলে কিন্তু সে তার ডিমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ইভেন অ্যাট দ্য এজ অফ 25-30 আমরা দেখি এগ নাই। তারপরে আছে ধরেন ক্রোমোজোমাল ডিফেক্ট থাকে কারোর ভিতরে, যে তার কিছুটা ছিল কিন্তু সেটা সেই ক্রোমোজোমাল ডিফেক্টের কারণে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। হাজব্যান্ড যেমন আমরা ধরেন একজন হাজব্যান্ড, আমরা দেখেন আমাদের দেশে আমরা ইকোনমি কিন্তু বিশাল একটা পার্ট আমরা ডিপেন্ড করি যে বাইরের থেকে যেগুলো আমাদের টাকা আসে, যারা ডেল ওখানে গিয়ে কাজ করে, ঠিক না, ফরেন ইয়েটা যারা রেমিটেন্স যারা নিয়ে আসে, সেই ফরেন রেমিটেন্স যারা আনে, এই মানুষগুলো এত কষ্ট করে বাইরে গিয়ে, তারপরে যখন আসে দেখা যাবে যে 2 মাসের জন্য বা 1.5 মাসের জন্য ছুটি পায়। এরা কিন্তু আবার চলে যায়, আবার 2 বছর 3 বছরে আসতে পারে না। তাহলে এদের চিকিৎসা আপনার কিন্তু এই জিনিসগুলো চিন্তা করে আমাদের চিকিৎসাটা প্রায়োরিটাইজ করা উচিত, যে দেশে থাকে সব সময়, তার জন্য যে লাইনে আমি চিকিৎসা দিব, যে সমস্যা আসতে পারে না বা আসা তার জন্য কঠিন হয়ে যায়, তার জন্য কিন্তু চিকিৎসাটার ধরন একটু, কারণ আমি এখন মেয়েটাকে ধরেন দেখলাম 30 বছরে বা 32 বছরে, তার হাজবেন্ড যখন 3 বছর পরে আসবে তখন ওর বয়স কিন্তু 35 হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের চিন্তা করে তখন ট্রিটমেন্ট লাইনটা ঠিক করতে হয়। সে আগে কি পরিমাণ ট্রিটমেন্ট নিয়েছে, কি ট্রিটমেন্ট সে নিয়েছে, ওভুলেশন ইন্ডাকশন শুধু মুখে খাওয়ার ওষুধ, নাকি ইনজেকশন, নাকি আইইউআই পর্যন্ত গিয়েছে, নাকি সে আইভিএফ করে ফেলিওর হয়েছে, তার ইউট্রাসের অবস্থা কি, তার ওভারিতে কোনো ডিফেক্ট আছে কিনা, তার টিউবে কোনো সমস্যা আছে কিনা, হাজবেন্ড কি কাজ করে, হাজবেন্ডের সিমেনের প্যারামিটার কেমন, সবকিছু মিলায়া কিন্তু আমরা একটা প্ল্যান ঠিক করি। আচ্ছা, ধন্যবাদ প্রফেসর ফিরোজা বেগম। তো আরেকটা প্রশ্ন এটা হচ্ছে যে আপনারা বললেন যে এই বন্ধ্যত্বের ক্ষেত্রে মানে নারী বা পুরুষ যে কারো সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট প্ল্যানেও তো নিশ্চয়ই ভিন্নতা থাকবে। যেমন পুরুষের যদি সমস্যা থাকে তখন সেটার প্ল্যানটা একরকম হবে, নারী যদি সমস্যা থাকে ইন দ্যাট কেসে আপনার তো অন্য প্ল্যানে যাবেন। সে সম্পর্কে যদি একটু ছোট্ট করে কিছু বলেন। আমি এই প্রশ্নটা আমি I'd like to the same question with the Dr. Ramaya. So প্রথমে ফিরোজা বেগম। protocol কি ট্রিটমেন্ট মে যেতে হবে, এটা ডিপেন্ডস অন বোথ দ্য ফ্যাক্টরস। যদি শুধু ওয়াইফ কা ডিম কা প্রবলেম, পিসিও প্রবলেম এক্সাম্পল, ডিম ঠিক মধ্যে উৎপত্তি হচ্ছে না, so you have lot of treatment options for that. As madam told, tablets we can try, ovulation induction drugs we can try. যদি इसमें কাজ না হয় তো ইনজেকশন দিতে পারে, ওর অনেক অপশনস আছে, ল্যাপারোস্কোপি করতে পারে, ড্রিলিং করতে পারে। সাপোজ সেম কাপল, হাজবেন্ড হ্যাজ গট very less शुक्राणु, like normal शुक्राणु count should be more than 15 million. যদি ওরা शुक्राणु count 5 million ही থাকে and repeat शुक्राणु, एक शुक्राणु analysis में we cannot find out anything. So एक बार शुक्राणु analysis যদি problem থাকে, we have to ask history প্রথম, পুরাটা কালেকশন হয় কিনা, কিছু স্যাম্পল কা পোর্শন মিস হয় কিনা, এসব জিনিস করে পরে নেক্সট 2 or 3 weeks পরে আবার রিপিট শুক্রাণু টেস্টও করতে হবে। যদি রিপিট শুক্রাণু টেস্টও সেম কাউন্ট কম থাকে, so this treatment decision should be taken after considering both problems. In this case, we will not advise any other small treatment. We will directly take the patient for IVF ICSI treatment, which is going to give them solution. So the treatment option depends on both the factors, not only one factor. And usually when combination factors are there, it is better to go to the higher form of treatment. When both husband and wife has got problem, it is better to go to the advanced treatment as early as possible. Okay, thank you very much. Yeah, so Dr. Ramaya, so I would like to like question about the treatment. So you told the IVF. So would you please explain what is IVF and jeta mane in our population many people said it's like a test tube baby, right? IVF. So would you please make it clear? So what is IVF? How you are doing this thing? IVF is in vitro fertilization. That means the fertilization, whatever normally happens in the body, the dim shukranu milamesha procedure, that is called as fertilization. Usually that happens in the fallopian tube of the ladies. So, but since long time pregnancy is not happening for that particular couple because of some reasons,
we help the fertilization procedure by taking out the dim and shukrano. Patients take a bear kore special incubator mein we keep them together in a small petri dish. Patient husband আর শুক্রাণু ওয়াইফ কা ডিম দোনো একসাথে ফার্টিলাইজ হওয়ার পরে কিভাবে এমব্রিও গ্রোথ হচ্ছে এটা দেখবো, পরে বালু হওয়ার পরে গুড এমব্রিও গ্রো হওয়ার পরে 2 दिन और 3 दिन और एडवांस्ड 5 दिन कल्चर ब्लास्टोसिस कल्चर 5 दिन एम्ब्रियो को ऑब्जर्व करे बालू एम्ब्रियो को यूट्रस के ভিতরে রাখবো। এটা হি আইভিএফ প্রসেস। নরমালি লেডিস को শুধু এক হি ডিম প্রতি মাস উৎপত্তি হচ্ছে, বাট এক ডিমতে ট্রিটমেন্ট করলে তো সাকসেস চান্স কমবে। এর জন্য উই এইম ফর সুপার ওভিলেশন। সো এর জন্য ইনজেকশন দিয়ে বেশি ডিম বের করার জন্য ট্রাই করব আইভিএফ ট্রিটমেন্টে। যাদের বয়স বেশি আছে তাদের ইনজেকশন দিলেও বেশি ডিম হচ্ছে না, এর জন্য হি আইভিএফ যাদের বয়স বেশি তাদের আইভিএফ সাকসেস রেটস কম হচ্ছে। সো উই এইম ফর অলমোস্ট 8 to 10x so that বালু ডিম হইলে তো বালু এমব্রিও হতে পারে। বেস্ট এমব্রিও we can select and transfer into the uterus so that success rate will be good. বাকি এমব্রিও কো ফ্রিজিং ও করতে পারে, যদি এই সাইকেলটা কোনো প্রবলেম হয় ফেইলিয়ার হয় we can use the extra embryos for treatment. Even for second baby we can use the same embryos. So IVF the next advanced treatment is ICSI. ICSI is intracytoplasmic sperm injection. যাদের শুক্রাণু খুব কম less than 5 million 1 million 3-4 শুক্রাণু হি শুধু আছে, আর যাদের zero শুক্রাণু শূন্য শুক্রাণু analysis report if it is there we can directly take the sperm from the testis and if it is সুস্থ শুক্রাণু হয় তো এটাতে বেবি ফর্ম করতে পারে। শুক্রাণু নিয়ে injection রাস্তে में we push it into the cytoplasm of the egg directly so that this weak sperm also can form a baby. In normal IVF এমনি fertilization হচ্ছে, so very weak sperm cannot fertilize the egg even in vitro fertilization. Got it. So শুক্রাণু problem যাদের severe আছে it is better you go for ICSI treatment with which your success rate will be very good. So many people think IVF is something artificial and it is not our baby, it is some baby from the test tube. It's all wrong information. So IVF is done with lady's own egg and husband's own sperm. Only thing is we assess the fertilization process and may confirm things are going on well to a certain extent and then transfer the embryos into the uterus. And the baby pregnancy happens in the lady's uterus only. And one more point is it is not against nature, because after transfer of embryos it is left with nature for implantation. So the implantation part is not under the doctor's control. We can do things to optimize implantation, but ultimate implantation happens with nature, with God. So it's not against nature. It's a process to help you achieve your dream of childhood. Okay, thank you very much. So my question is there any time, like a favorable time when you are implanting the embryo in the uterus? Is there any time? Or anytime you can implant it? No. It all depends. We have hormone days calculation. We do the egg collection, and it could be after egg collection we make the embryo. See how the embryos grow. The recent trend is which the treatment technique which gives highest success rate now is the blastocyst culture, wherein the embryo is grown till day 5 of culture, and we select the best embryo and transfer into the uterus. Some patients may have problem in that cycle, hormone problem may be there, or the endometrium, the uterus lining may not be in a position to accept the baby in that cycle. In those patients, we freeze the embryo and then artificially prepare the uterus for accepting the pregnancy in the subsequent cycle. We measure the uterine bed, the endometrial thickness, the pattern, the blood supply. So everything we optimize and then transfer the embryo so that the success rate will be good. Even after transfer, we assist the lady with some hormone supplementation, which we call as luteal support. এটা দিয়ে pregnancy হওয়ার জন্য সুবিধা হবে। এই সব করে we will try. If properly done, IVF is the advanced treatment which gives highest success rate. And the success rate depends on the age of the couple mainly. Okay. And you said that we can freeze the embryo. How long you can freeze the extra embryo? Actually, if properly maintained, embryos can be frozen even lifelong. So at least 10 years it should be definitely frozen, provided if the center who is keeping the embryos frozen keeps it properly, cleans it properly, it can be frozen till 10 years definitely. Okay, thank you very much, Dr. Ramay. We got a lot of information from you. So, Professor Firoza Begum, আপনার কাছে আসছি যে IVF এবং ICSI আমরা দুটো সম্পর্কে শুনলাম।
এবার এই প্রসেসটা সম্পর্কে আপনি যদি একটু কিছু বলেন, আপনারা কিভাবে করছেন? নিশ্চয়ই একইভাবে করছেন, তারপর আপনার অভিজ্ঞতা থেকে একটু শুনতে চাই। সারা পৃথিবীতে আসলে ইনফার্টিলিটির চিকিৎসার কোনো মানে ব্যত্যয় নাই, সবাই একই ভাবেই চিকিৎসা দেয়। এখন হচ্ছে ড্রাগস, যেটা আমাদের দেশে আমরা সব ওষুধ পাই না। ইন্ডিয়ায় যেমন সুবিধা হচ্ছে, তারা তাদের যে মিডিয়া, যেটা মিডিয়াটা ওরা তৈরি করে। আমরা যেমন মিডিয়া, যেটা মানে কালচার করার জন্য, এগ কালেকশনের জন্য যে বা এগ যেটা বলা হলো যে সুপার ওভুলেশন আমরা করি। সুপার ওভুলেশন মানে নর্মাল সাইকেলে আপনার একটা বা দুটো এগ ন্যাচারালি বড় হয়। আমরা সুপার ওভুলেশন মানে আমরা ইনজেকশনের মাধ্যমে আমরা চাই যে 8টা 10টা বা তারও বেশি এগ বেশি আসুক। তাহলে এখন আবার খুব যদি বেশি আসে, যেমন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যাদের থাকে, তাদের অনেক বেশি এগ আসতে পারে, সেটা আবার পেশেন্টের জন্য অনেক সময় লাইফ থ্রেটেনিং কন্ডিশন হয়। তো নর্মালি 10টা এগ হলে আমরা কোনো আনহ্যাপি হই না, কারণ আপনি চিন্তা করেন আমাদের হাতের আঙ্গুলের 10টা আঙ্গুল যদি দেখি, আমার 10টা আঙ্গুল কিন্তু একই রকম না। তা আমি যদি 10টা এগ পাই, তার মধ্যে আমার সব 10টা এগেই কিন্তু ফার্টিলাইজ হবে না। আমার হয়তো 3টা 4টা 5টা 6টা বা খুব ভালো হলে 7টা 8টা ফার্টিলাইজড হবে। তো সেখানে আমরা হয়তো প্রথমবারে আমরা 2টো বা 3টা আমরা ভ্রূণ, ইউজুয়ালি নিয়ম হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি আপনি বলেন, যারা জেনেটিক কোনো সমস্যা আছে কিনা সেটা দেখে, যে ক্রোমোজোমাল কোনো ডিফেক্ট আছে কিনা, এইটা দেখার পরে তারা সিঙ্গেল এমব্রায়ো ট্রান্সফার করতে বলে, এবং সেটা পৃথিবীর ডেভেলপড কান্ট্রিগুলোতে সেটা আছে। কিন্তু আমাদের দেশে বা ইন্ডিয়ায় যতটুকু আমি জানি, ওইটা ওরা কেউ করে না। তো সেক্ষেত্রে আমরা 2টো বা খুব বেশি হলে অনেক সময় আমরা 3টা এমব্রায়ো ট্রান্সফার করি, তার বেশি আমরা করি না। যে ধরে নেই এর মধ্যে একটা না একটা ভালো এমব্রায়ো থাকবে এবং সেটা ইমপ্লান্টেশন হবে। যেটা রামাইয়া বললেন যে আসলে ইমপ্লান্টেশন জিনিসটা কিন্তু আসলে আমাদের হাতে না। আসলে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে, মানুষের জন্ম মৃত্যু এটা আমাদের হাতে না। আমরা টেকনোলজি দিয়ে তাদেরকে হেল্প করতে পারি। সেই টেকনোলজিটা কি, যার টিউবের মধ্যে প্রেগন্যান্সি আসতো, সেটা এখন আমরা একটা ডিশের মধ্যে প্রেগন্যান্সিটা তৈরি করছি এবং সেটা আমরা জরায়ুতে ট্রান্সফার করছি। আমরা জরায়ুতে একইবারে, আমি ধরেন আমার 10টা এমব্রায়ো তৈরি হলো, আমি সেটা দিয়ে আরো একটা বার, 3বার, 2বার, 3বার, 4বারও আমি ট্রান্সফার করতে পারি। যেমন এটা আমাদের, আমরা যখন থেকে আইভিএফ শুরু করেছি, আমি নিজে আইভিএফ করছি গত 15 বছরের উপরে, এবং যখন থেকে আমি করছি তখন থেকেই কিন্তু আমাদের ফ্রোজেন এমব্রায়ো রাখার একটা ব্যবস্থা আছে। এবং আমাদের অনেক রোগীর এই এখন একটা বেবি হলো, আবার ঠিক 3-4 বছর পরে আবার সেই ফ্রোজেন এমব্রায়ো থেকে আবার বেবি হয়ে গেছে। তো এরকম আমাদের যে টেকনোলজি নাই সেটা না, এবং ট্রিটমেন্টের যে সিস্টেম, যেটা যে ড্রাগসগুলো আমরা ইউজ করি, যে কারণে আমরা যেভাবে আমরা করি, সব দেশেই কিন্তু, পৃথিবীর সব দেশে, আপনি ডেভেলপ কান্ট্রি বলেন, ডেভেলপিং কান্ট্রি বলেন, যারা আইভিএফ করে একই প্রোটোকল কিন্তু আমরা ফলো করি। শুধু ডিফারেন্সটা হয় যে ড্রাগসগুলো আপনি লোকাল ড্রাগস ইউজ করলেন নাকি ইম্পোর্ট করলেন, আপনার মিডিয়া কি এখানকার নাকি বাইরের, এইটুক, আর কোনো কিন্তু ডিফারেন্স নাই। পেশেন্টের মধ্যে একটু কোয়ালিটি ডিফারেন্স হয়, যেমন আমাদের দেশে পেশেন্টরা সাধারণত এইজ করে আসে। যেমন আমি যদি বলি, ইন্ডিয়ার কথা বলি, সেখানে মানুষ যতখানি ইজিলি আইভিএফটাকে নেয়, আমাদের দেশে এখনো কিন্তু নেয় না। তারা আইভিএফ এর প্রেগন্যান্সি হইলেও কিন্তু মানুষকে জানাতে চায় না, শেষ পর্যন্ত ডেলিভারিটা গিয়ে অন্য জায়গায় করে, যেটা যদি আত্মীয় স্বজনের মধ্যে জানাজানি হয়ে যায় তাহলে একটা খারাপ ধারণা হবে। যেমন আমরা যদি বলি যে, যে কথা আমি বলছিলাম যে আমাদের যে লোকজন বাইরে কাজ করে, তারা কিন্তু চাইলে স্পার্মটা ফ্রিজ করে রেখে যেতে পারে, সেই স্পার্মটা আমরা ইউজ করতে পারি, কিন্তু সেটা সোশ্যালি এটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। কাজে ওই হাজবেন্ড যে কয়দিন থাকে, আমাদের ওইটার মধ্যে আমাদের কাজ করতে হয়। এগুলো কিছু ড্রব্যাকস আমাদের আছে, কিন্তু আমরা যেমন আইভিএফ বলেন, ইক্সি বলেন, পেসা বলেন, ফ্রোজেন এমব্রায়ো বলেন, স্পার্ম ফ্রিজিং বলেন, সবকিছুই কিন্তু আমরা করছি এবং একইভাবে একই নিয়মের মধ্যে। ওকে, অনেক ধন্যবাদ প্রফেসর ফিরোজা বেগম। So, Dr. Ramaya, so one thing, do you suggest any sort of lifestyle changes in this case for your patient? See, definitely, even IVF treatment, as Madam told, the success rate depends on the embryo, what we transfer, because embryo is the life of the future baby. So, embryo balo quality taketo, success rate is good. So, the embryo, how it will become good quality embryo? If the egg quality and the shukranu quality, jodi balo taketo, embryo balo hobe. So, egg and shukranu comes from the husband and wife. So, we should prepare the couple before IVF. So IVF is not just a lab procedure of fertilizing the egg and sperm.
So we have to prepare the lady properly, do lifestyle modification from the starting. If she is obese, as Firoza madam already told, we have to counsel her for weight reduction, thyroid, sugar, blood pressure, everything should be controlled. We have to educate her about the healthy lifestyle. And same holds true for husband also. Husband sugar has to be controlled, obesity has to be controlled, smoking, stress reduction, all those things has to be advised. And then the main thing depends on the type of injection what we use for stimulating the lady, because that determines the egg quality in many cases. If egg quality and sperm quality good, we get good embryos, which will increase your success rates. So that is the main. So even patients, whoever trying naturally, they have to start taking folic acid tablets, and then they have to control their thyroid, sugars, everything. This holds true for even natural pregnancy or IVF pregnancy or any treatment. So all these lifestyle modifications should be told by the doctor in the first consultation itself. Whoever trying for pregnancy should do all these things. Okay, thank you very much. And I think the after pregnancy, so the precautions they have to take as like other normal pregnancy, right? Yes, yes. Once pregnancy happens, we give extra hormonal support to the lady for the first 10 to 12 weeks of pregnancy. And after 12 weeks, the pregnancy is like a natural pregnancy. They can even have normal delivery or Caesar delivery. All those remains the same, and the baby also will be like a normal conception baby. So all Okay. those is no doubt. ওকে, সো প্রফেসর ফিরোজা বেগম আপনার কাছে জানতে চাইবো তাহলে যে এই যে আইভিএফ বা ইক্সি যেটাই হোক, যেভাবে আপনারা করেন না কেন, যে এই যে বন্ধ্যত্ব যে চিকিৎসাটা করেন, এক্ষেত্রে অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে আইভিএফ বা ইক্সির যে বেবিরা হবে তাদের কোয়ালিটি কেমন হবে, বেবির কোয়ালিটি সম্পর্কে যদি কিছু বলেন। কোয়ালিটি নরমাল, একটা মানুষের নরমাল ন্যাচারাল প্রেগন্যান্সিতে যা হবে এখানেও তাই হবে, কোনো ডিফারেন্স কিছু নাই। এটা আসলে মানুষের মধ্যে একটা ভুল ধারণা। আর অনেক সময় আমরা বলি যেখানে এটা আসলে মানুষের মধ্যে কিছু ধারণা যে একেবারে ভুল এসছে সেটা না। অনেকে অনেক সময় ধরেন ডোনার স্পার্ম ইউজ করে বা ডোনার এগ ইউজ করে, সেক্ষেত্রে তার হয়তো সেম রেস না হলে তার স্কিন কালার চেঞ্জ হতে পারে। তো কাজে এই জিনিসগুলো একটা মানুষের মধ্যে একটা মানুষ সবসময় আমরা খারাপ জিনিসটাকে বেশি রটায় ফেলি, আমরা ভালো জিনিসটাকে বেশি কি বলবো সার্কুলেট করি না। তো আমরা যেটা বলি যে এটা কিন্তু হাজব্যান্ড এবং ওয়াইফের স্পার্ম যদি ইউজ করা হয়, এগ যদি ইউজ করা হয়, সেক্ষেত্রে নর্মাল প্রেগন্যান্সিতে যা হবে এখানেও তাই হবে। কিন্তু তারপরেও স্টাডি বলে যে কিছুটা হয়তো কনজেনিটাল অ্যাবনর্মালিটি এখানে বেশি হতে পারে, কিন্তু আমি কিন্তু এটা এখনো, আমি যে কয় বছর আমার প্র্যাকটিসিং লাইফে আমি এটা দেখি নাই। হয়তো লক্ষ লক্ষ বাচ্চা হলে তার ভিতরে হয়তো এটা একটা স্টাডি হতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমি পাই নাই যে এটার মধ্যে বেশি হবে। এটা আমার মানে প্র্যাকটিসিং লাইফে আমি দেখি নাই। তো এই আর কি। আর যেটা বলা হলো যে এই পেশেন্টগুলো হচ্ছে ফার্স্ট 10-12 উইকস আমরা হরমোনাল সাপোর্ট দিয়ে রাখি। তারপরের যেটা চিকিৎসা সেটা হচ্ছে নর্মাল প্রেগন্যান্সিতে আমরা যেটুক তাদেরকে অ্যাডভাইস করি, ঠিক সেম অ্যাডভাইসটা আমরা তাকে, এটাও একটা প্রেগন্যান্সি, কাজে নর্মাল প্রেগন্যান্সির মতোই সে সবকিছু প্রোগ্রেস করবে। কমপ্লিকেশনস বিকজ অফ দ্য এজ, কিছু প্রেগন্যান্সি কমপ্লিকেশন যেমন আমরা বলি, যদি বলি আমি জিডিএম, জেস্টেশনাল ডায়াবেটিস বা হাইপারটেনশন, এগুলো বিকজ অফ দ্য এজ সেটা কিছুটা আসতে পারে। তবে সেটার আমরা যারা চিকিৎসা করি, যারা স্পেশালিস্ট, তাদের কাছে গেলে সেটা আমরা চিকিৎসা আমরা দিতে পারি এবং ওইভাবেই আমরা দিয়ে থাকি। এটার জন্য এক্সট্রা কিছু আর দরকার আমার কাছে মনে হচ্ছে না। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, যেটা বুঝলাম যে আইভিএফ এবং ইক্সি যেটাই আপনারা চিকিৎসা নেন না কেন, নেওয়ার পরে কিন্তু আপনার চিকিৎসক যেভাবে বলবেন সেভাবেই কিন্তু চলতে হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দু একটি ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে যে স্বাভাবিক একজন প্রেগনেন্ট মহিলা যেভাবে তার পরবর্তী প্রেগনেন্সির জন্য বাকিটা সে প্রস্তুতি নেবেন বা চলবেন, সেভাবেই কিন্তু চলতে হবে। এক্ষেত্রে কোনো বাড়তি কিন্তু কোনো বিষয় নেই, বিশেষ করে যদি আপনার সবকিছু নর্মাল থাকে। যে কারণে আমরা বারবার বলছিলেন, আপনার যদি এটা কম বয়সে যাদের সমস্যা আছে, তারা যদি কম বয়সে এই চিকিৎসাগুলো নিতে চান, তাহলে হয়তো এই যে যখন মা প্রেগনেন্ট হয়ে যাবে তারপরে যে পরবর্তী যে পদ্ধতি বা যে জীবনযাত্রার প্রণালী যেটা আছে সেটা কিন্তু স্বাভাবিক প্রেগনেন্সির মতোই। এবং আমরা দুজনেই একটা কথা বললেন যে পরবর্তী ডেলিভারি সেটা নর্মাল হতে পারে, সিজারিয়ান হতে পারে, সেটাও কিন্তু স্বাভাবিক গর্ভধারণের ক্ষেত্রে যখন ডাক্তার ডিসিশন নেন যে এটা ইলেকটিভ
সিজারিয়ান, যে এর হয়তো সিজারিয়ান লাগবে, এর হয়তো লাগবে না, এর হয়তো ট্রাই করা যেতে পারে। এক্ষেত্রেও কিন্তু তেমনই বিষয়টা। মোদ্দা কথা হচ্ছে যে যেই জিনিসটা ন্যাচারালি ইউটেরাসের মধ্যে হতো বা জরায়ুর মধ্যে হতো, যেই গর্ভধারণটা, সেই প্রক্রিয়াটা ওনারা আপনাদের সমস্যার কারণে, সমস্যা বিবেচনা করে, সেটা নারী বা পুরুষে বা হাজবেন্ড বা ওয়াইফের, সেটাকে ওনারা শরীরের বাইরে করছেন। সেই ফার্টিলাইজেশনটা শরীরের বাইরে হচ্ছে, এবং সেটা আবার সেই ভ্রূণ যেটা তৈরি হচ্ছে, সেই ভ্রূণটাকে আবার জরায়ুতে ওনারা প্রতিস্থাপন করছেন। তো এভাবে বাচ্চাটা আবার বেড়ে উঠছে। মানে এই প্রক্রিয়াটা শুধু দেহের বাইরে হচ্ছে। এ নিয়ে কিন্তু আসলে আমরা যেটা লজ্জা পাই, বলতে চাই না, আমাদের মধ্যে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব আছে, কেন জানি না। এটা নিয়ে আসলে সেরকম কোনো কিছু থাকাই উচিত না। আর একটা ধারণা যে টেস্ট টিউব বেবি মানে, বলা হতো একসময় যে এটাকে টেস্ট টিউব বেবি, তো টেস্ট টিউব বেবি টেস্ট টিউবের মধ্যে হয়, আসলে বিষয়টা তা না। টেস্ট টিউব বেবি মায়ের জরায়ুতেই বেড়ে ওঠে, বাকি সময়টা স্বাভাবিকভাবে বেড়ে ওঠে এবং স্বাভাবিক সন্তান হিসাবেই বেড়ে ওঠে। কাজে এক্ষেত্রে যা হওয়ার কথা স্বাভাবিকভাবে সেটাই কিন্তু হচ্ছে, এখানে বাড়তি কোনো ঝুঁকি নেই। ঝুঁকি যেটা আছে সেটা তো যে কারণে হচ্ছেই না, সেটা আমরা জানি, সেই কারণগুলো আমরা উদ্ধার করতে পারি এবং সেটা চিকিৎসা নিতে পারি। তো ডক্টর রামায়া, এবার আমি জানতে চাইবো যে আসলে এই যে এত রকম মানে কিছু করার পরেও, তারপরে তো আমরা দেখি যে কারো কারো ক্ষেত্রে এটা ফেল করে, হয় না, সেটার একটা কি কারণ হতে পারে, হোয়াট আর দ্য কজেস, এন্ড এটা একটু শুনতে চাই। See, your question is a very good question. আপনার सी आईवीएफ ट्रीटमेंट है 100% सफलता नहीं, ठीक है। सो आईवीएफ सक्सेस रेट may be varying from the center, like around 40 to 50 to 60 to maximum 70 to 80% होते पारे। सो 10 पेशेंट को आईवीएफ করলে मैक्सिमम 6 और 7 और 8 पेशेंट को प्रथम बार सक्सेस হচ্ছে, বাকি দুটা তিনটা পেশেন্ট को নেগেটিভ হতে হবে। সো হোয়াট ইজ देयर फेट, दैट इज वेरी इंपॉर्टेंट, बिकॉज অনেক মহিলাদের আইভিএফ ফেলিয়ার হওয়ার পরে দে বিকাম টু মাচ ডিপ্রেসড। ও এত বড় আইভিএফ ট্রিটমেন্ট, অ্যাডভান্স ট্রিটমেন্ট, এটাই ফেলিয়ার হয়ে গেছি, এরপরে আমি কখনো মা হতে পারে না, এর ভাবে দে ফিল টু মাচ ডিপ্রেসড। অ্যাকচুয়ালি আইভিএফ ফেলিয়ার মিনিং that cycle treatment has failed, that's it. It doesn't mean that future a treatment hobe na, future mein success hobe na. Even IVF failure patients, they stop trying naturally, because IVF e fail hoy ki jono try korte hobe naturally, they feel like this. Many patients IVF failure hor poreo naturally they conceive. So IVF failure patients should understand IVF failure is a temporary thing only for that cycle. Even small issues jono negative hote pare, because IVF is a sensitive treatment. Small change of treatment changes the game. So pratham IVF failure hoar pore don't get depressed, don't get panic. You have to go to a proper fertility specialist to find out the reason ki jono negative hoy, eta trouble shooting korte hobe। এটা না করলে বারবার সেম আইভিএফ চিকিৎসাটা করলে লাভ হবে না, বিকজ ইউ নো আইভিএফ ইজ আ কস্টলি ট্রিটমেন্ট because of the drugs involved in it, all those things. Same treatment আবার করে 4-5 বার আইভিএফ করার পরে 6th time if you success also, it will be long time waste for you, সময় নষ্ট, টাকা নষ্ট হবে, ফিজিক্যাল শরীর প্রবলেম হবে। সো আফটার ওয়ান সাইকেল ফেলিয়ার হওয়ার পরে তাড়াতাড়ি you have to go to a fertility specialist, কি জন্য এমব্রিওর জন্য নেগেটিভ হয়, আর ইউট্রাস জন্য নেগেটিভ হয়, আর জেনারেল কন্ডিশন জন্য নেগেটিভ হয়, আর এন্ডোমেট্রিয়াম লাইনিং তে প্রবলেম আছে, এটা ফাইন্ড আউট করতে হবে। সো এটা ফাইন্ড আউট করে এরপরে we have to change the treatment, because IVF treatment, although the technique is same, what we described is a technique, but lot of things matters. So the type of injection, কিভাবে injection দিচ্ছি, what protocol is we follow to give injections, what type of media we use in the lab, what type of embryo transfer technique we do, what type of freezing thawing we do, it's all varies from center to center, hands to hands. So ek bar failure hoy, that doesn't mean IVF will not be successful again. ঠিক সেন্টারে গেলে you have to have proper troubleshooting under a proper doctor. Doctor will find it, okay আপনার embryo ভালো নাই, embryo quality খারাপ, so how to improve the egg, how to improve the embryo, egg খারাপ আর শুক্রাণু খারাপ, we have to check। এর ভাবে মেডিসিন দিয়ে, ইনজেকশন চেঞ্জ করে, প্রোটোকল চেঞ্জ করে, লাইফস্টাইল মডিফিকেশন করে, এসব করলে ডিম শুক্রাণু ভালো হওয়ার চান্স বেশি আছে। মেনি টাইমস we see one center patient का embryo ভালো নাই, but on a different method এ IVF করলে তো embryo good হচ্ছে, সাকসেসও গুড হচ্ছে। সো প্রপার সেন্টার you have to go, trouble shooting করে এটা প্রবলেমটা ক্লিয়ার করলে
আবার আইভিএফ সেকেন্ড টাইম করার সময় সাকসেস রেট বেশি হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রফেসর ফিরোজা বেগম, আপনি কি কিছু এর সঙ্গে যোগ করতে চান কিনা, যে এই যে ফেইলিউর যে হয় এবং সেটাকে আপনারা কিভাবে এক্সপ্লেইন করেন বা কিভাবে ফাইন্ড আউট করেন এবং পরবর্তী চিকিৎসার ক্ষেত্রে কিভাবে ডিসিশন নেন, কি ধরনের ডিসিশন নেন? আসলে আইভিএফ যে চিকিৎসাটা, এটা কিন্তু একটা মাসের একটা চিকিৎসা। একটা মানুষ হাজবেন্ড ওয়াইফ যখন একসাথে থাকে তখন দেখেন আমরা, তারা কিন্তু ন্যাচারাল সহবাস করে, সেটা মাসে 3 বার 4 বার 6 বার 10 বার হতে পারে, এবং তারপরে সেখানে দেখা যায় যে সেই ট্রাইটা করে কতদিন, 3 মাস হয়, 6 মাস হয়, 1 বছর হয়, তারপরে প্রেগন্যান্সি আসে। তাহলে এটি যে লং টাইম। আর আইভিএফ হচ্ছে একটা মাসের একটা চিকিৎসা, কাজেই আপনি ন্যাচারাল প্রেগন্যান্সির সাথে এটাকে কম্পেয়ার করা ঠিক না। এবং আইভিএফ যাদেরকে আমরা করি তাদের কিন্তু প্রবলেম আছে বলেই আইভিএফ করা হচ্ছে, তারা কিন্তু উইদাউট প্রবলেম না। কাজে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। 2 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে অসম্ভব মেন্টালি স্ট্রেস থাকে পেশেন্টগুলো। এই জন্য আজকাল বাইরে অনেক জায়গায় তারা বলে এই যে চাইনিজ আকুপাংচার যেটা, সেটা স্ট্রেস লেভেল কমানোর জন্য সেটা আমরা চিকিৎসা দিতে বলি। যেমন আজকেও আমি আমার কয়েকজন পেশেন্টকে বলছি যে ইউ ক্যান গো ফর আমাদের আকুপাংচার, আমাদের দেশেও হচ্ছে কিছু কিছু সেন্টার আছে যেখানে আকুপাংচার করে মেন্টাল স্ট্রেসটা। ইউ ক্যান ডু ইয়োগা, মেডিটেশন, ইউ ক্যান হ্যাভ এ ম্যাসেজ, বডি ম্যাসেজ অথবা ফেসিয়াল, যেখানে সে মেন্টালি সে রিল্যাক্স থাকবে। এগুলো করলে যে ডোন্ট গিভ অ্যাটেনশন টু দ্য প্রসেস, ওইটা নিয়ে যদি দিনরাত চিন্তা করে তাহলে কিন্তু দেখা যায় সাকসেসটা কমে যাচ্ছে। কাজেই তাকে মেন্টালি রিল্যাক্স থাকতে হবে এবং সম্পূর্ণ আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, আমাকে তৈরি করার ক্ষমতা আল্লাহ মানুষকে দেয় নাই, মানুষকে তৈরি করার ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ যাকে চাবেন, আল্লাহ যেভাবে চাবেন তার হাতে সেভাবে হবে, আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে। তবে আমি যেটা আমাদের রোগীদেরকে বলবো যে অনেক বেশি দেরি করে ফেলবেন না, দয়া করে তাড়াতাড়ি আসবেন, দেখবেন সাকসেস বেশি। কারণ যত দেরি হচ্ছে তত কমপ্লিকেসি নিজেদের শরীরে বাড়ছে, এবং সেটার জন্যই কিন্তু আমাদের সাকসেস রেটটা অত বেশি আমরা শো করতে পারছি না। জি, অনেক ধন্যবাদ প্রফেসর ফিরোজা বেগম। সো ডক্টর রামাইয়া, so 1 minute, I would like to add one thing. See, to avoid this depression, patient IVF failure pore depression na howar jonno age hi you have to counsel the patient per cycle success rate for that particular age. So apnar boys, apnar condition sab dekhe apnar success rate kota % hobe eta age hi patient ko bujhte hobe. So suppose your success rate is 70%, they will have some mind set up. So otherwise they think it is 100% success rate and then failure howar pore depression hocche. So, and even before entering into the IVF cycle, they should know their success rate. And even after failure, the success rate with proper treatment will be good. They should understand that. Otherwise, after failure, they become totally depressed, and many patients will be in a suicide tendency after that. So they become totally frustrated. So to avoid that, they should be adequately educated and counseled before taking for IVF treatment. Okay, thank you very much. So, how many times a patient can try for IVF or ICSI? See, it depends on their condition. It depends on their condition. We see many patients after 5 cycles, 6 cycles, they come to us. Even after 6 IVF failures, their success chances are good if proper treatment is done. So only thing is age. Every cycle now, it is not a short-term treatment. So IVF treatment is little lengthy treatment because every month it has to be done. So suppose if I do egg collection this month, if the embryos are not good, we give gap for some time and do egg collection. It's a lengthy process. So by the time they do 3, 4, 5, 6, their eggs becomes very weak. So that is why we tell to have that enough gap. They should start the treatment at an early age so that the success rate will be good. But there are no limitations on the number of IVF. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ফিরোজা বেগম, আপনি বোধহয় কিছু যোগ করতে চাচ্ছিলেন এর সাথে। না, ট্রিটমেন্ট হচ্ছে যেমন ধরেন আপনার ইসরায়েলে, এটা আমার শোনা, আমি জানি না, যে তারা 3 বার আইভিএফ ফেলিওরের পরে সেটা গভর্নমেন্ট থেকে তাকে সাবসিডি দেওয়া হয়, যে এটা গভর্নমেন্ট বিয়ার করে তার এক্সপেন্সটা। এখন আমাদের সেই ধরনের কোনো ইন্স্যুরেন্স কাভারেজও নাই। আমাদের দেশের মানুষজন যারা খুব ওয়েল আপ, যারা তারা বাইরে গিয়ে চিকিৎসা নেয়, যারা মিডল ক্লাস বা তার লোয়ার ক্লাস পিপল, তারা আমাদের কাছে চিকিৎসা নেয়। ওরা কিন্তু ওই একটা সাইকেলের টাকা খরচ করতে গিয়েই ওদের জমি বিক্রি করা লাগে, কাজেই তারা সেকেন্ড টাইম করতে পারে না। কিন্তু একটা আইভিএফ এর সাইকেল ইউজুয়ালি বলা হয় তুমি 3 বার ট্রাই করার পরে যেটা, দ্যাট ইজ দ্য পার্সেন্টেজ।
অন অ্যান অ্যাভারেজ পার্সেন্টেজ হচ্ছে 30-40%, এবং ইয়াং পেশেন্ট হলে, যেটা বয়সের সাথে, খালি ইয়াং পেশেন্ট না, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজনকেই যদি হেলদি হয়, ইয়াং এজ হয়, তাদের সাকসেসটা ভালো আসবে। কাজেই আমার কথা হচ্ছে যে পেশেন্টদের 1 নম্বর হচ্ছে আগে আসতে হবে, 2 নম্বর হচ্ছে আমাদের সম্পূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে যে আমরা একটা চিকিৎসা নিচ্ছি, তাহলে ইনশাআল্লাহ আমি আশা করছি যে এই চিকিৎসায় তাদের আসার সম্ভাবনা বেশি। তবে যেটা আমি বারবারই বলছি, আমাদের দেশের মানুষ গরিব, আমি সেই জন্য তারা বারবার চিকিৎসা নিতে পারে না। তবে যেখানে হোক সময় নষ্ট না করে, এদিক সেদিক অনেক রোগীরা অনেক সময় নষ্ট করে, সেটা না করে ভালো যে সেন্টার, সেখানেই তাকে আগে খোঁজ খবর নিয়ে যেতে হবে, মেন্টালি সম্পূর্ণ রিল্যাক্সড থাকতে হবে, ফিজিক্যালি ফিট হতে হবে ফর দ্য ট্রিটমেন্ট। অনেক ধন্যবাদ ম্যাডাম। Dr. Ramaya, I have another questions, like what are the chances of having multiple babies in this case, like in the IVF or ICSI? See, because the IVF is a costly treatment, as madam told, you can go for single embryo transfer also, transferring only one embryo into the uterus. But with single embryo transfer, your success rate will be 30 to 35%, even in the best age group patients, 35 to 40% maximum. So patients cannot accept this 40% success rate, because you know that they invest too much in this treatment and they expect more, because the government doesn't support. Even in India or in Bangladesh, the government doesn't support. No insurance company covers all this treatment process. So patients wants more success. So for that, we transfer more embryos. Then only the risk of multiple pregnancy comes. So every center has got its own protocol, like how many embryos to transfer. The general protocol is, if you transfer more embryos, your success rate will be more, but the multiple pregnancy rate also beshi hobe. Single or twins is fine, but jodi 3 baby, 4 baby, 5 baby ye sab hoile, it is risky for the mother and for the babies also, because chances of abortion ache, preterm delivery chances ache, pregnancy induced hypertension, diabetes, all those complications become more when the number of babies are more. So we limit the number of embryos depending on the age of the patient, embryo quality, number of IVF attempts. First IVF attempt, we transfer 2 embryos or 3 maximum. Subsequent embryos, we decide the number of embryos to be transferred depending on all these things, their endometrial thickness, and then discuss with the patient, because patient should accept. So we are transferring 2 embryos, the success rate is going to be this much. Or you want 3 embryos, your success rate will be this much high, but at the risk of multiple pregnancy, rate will increase by this much. What is your idea? We give detailed counseling to them and then decide the number of embryos before embryo transfer. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর রামায়া। সো আমাদের প্রফেসর ফিরোজা বেগম, আমরা অনুষ্ঠান শেষ করব, আমাদের হাতে আর কয়েক মিনিট আছে। আমি সম্ভবত শেষ প্রশ্নটা করছি প্রফেসর ফিরোজা বেগমের কাছে, যে আমরা শুরুতে একটা কথা বলছিলাম যে অনেকের মধ্যে শুরুতেই হয়তো বন্ধ্যত্ব থাকে না, পরবর্তীতে তার ইনফার্টিলিটি দেখা দেয়। তো ইন দ্যাট কেস আসলে এটা প্রিভেন্ট করা যায় কিনা, মানে ইনফার্টিলিটি প্রিভেনশন কিছু আছে কিনা? কিছু কিছু কারণ তো হয়তো রোগী জন্মগতভাবেই তার থাকে, কিন্তু কিছু কিছু কারণে, আপনি স্মোকিং এর কথা বলছিলেন শুরুতে, তো আর কোনো উপায় আছে কিনা যে কারণগুলোতে আসলে বন্ধ্যত্ব হয়, যেটা তার ছিল না, সুস্থ মানুষই ছিল, তো সেটা প্রিভেন্ট করা যায় কিভাবে প্রতিরোধ করা যায়? যেমন ছেলেদের বেলায় যদি আমি বলি, তাহলে আমাদের দেশে কিন্তু এখন ড্রাগ একটা বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইয়াং ছেলেরাও এখন ড্রাগ নিচ্ছে, এবং ড্রাগ এডিক্ট যারা, তাদের যদি স্পার্ম একবার খারাপ হয়, আপনি শত চেষ্টা করেও এটাকে আর নর্মাল আনতে পারবেন না। 2 নম্বর হচ্ছে আমরা ইলেকট্রনিক ডিভাইস অনেক বেশি ইউজ করি। ইলেকট্রনিক ডিভাইসে কিন্তু একটা রেডিয়েশন এক্সপোজার হয়। এখন অনেকেই ধরেন ব্যাংকার, যারা ঘন্টার পর ঘন্টা কম্পিউটার নিয়ে বসে থাকতে হয়, কাজ করতে হয়। তারপরে হচ্ছে যে এই যে টাইট আন্ডারওয়্যার যারা পরে, যারা, সেখানেও কিন্তু স্পার্মের একটা ড্যামেজ হয়। যারা ট্রাফিক পুলিশের মতো কাজ করে, যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় কাজ করে, এদের মধ্যে দেখা যায় যে ভেরিকোসিলটা বেশি থাকে। ভেরিকোসিলে যেটা হিট হয়, সেখানে স্পার্ম ড্যামেজ হতে পারে। তারপরে লাইফস্টাইল যেটা আমরা বলছি, সে লাইফস্টাইলের কারণে, যেমন ট্রাক ড্রাইভার্স, এদের কিন্তু লাইফস্টাইলের কারণে এদের স্পার্মেটিক কর্ডে অবস্ট্রাকশন হয়, এবং সে হয়তো চিকিৎসাটা নিচ্ছে, কিন্তু সে যে ইনফেকশনটা ক্যারি করছে সেটা কিন্তু ওয়াইফের ভিতরে দিয়ে দিচ্ছে, তার টিউব ব্লক হয়ে যেতে পারে।
তারপরে হচ্ছে ইউট্রাস কখনো খালি থাকতে চায় না। যখন সে প্রেগন্যান্সি না আসে তখন দেখা যাবে যে বয়সের সাথে সাথে সেখানে ফাইব্রয়েড বা জরায়ুর টিউমার আসতে পারে। ফাইব্রয়েড হতে পারে, এডিনোমায়োসিস হতে পারে। অনেক সময় আমরা দেখি যে মেয়েদের ওভারিতে এন্ডোমেট্রিওসিস বলে একটা অসুখ, সেটা হতে পারে যে মাসিকের রক্তের মতো ওখানে রক্ত জমে যে ডিম্বাণুগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো আসলে কিছু কিছু জিনিস আমরা ঠিক করতে পারি, যেমন হাজবেন্ডের যেটা লাইফস্টাইলের কারণে সেটা কিন্তু আমরা ঠিক করতে পারি, কিন্তু সব জিনিস কিন্তু আমরা ঠিক করতে পারবো না। কাজেই সবচেয়ে ভালো হচ্ছে যে বয়সে বাচ্চা নেওয়া দরকার, সেই বয়সেই বাচ্চা নেওয়ার চেষ্টা করা, কিন্তু মানুষের এবিলিটি থাকে না সেটাও বুঝতে হবে, তাদের সুযোগ সেটা থাকে না সেটাও আমাদের বুঝতে হবে। কিন্তু তারপরেও আমরা সব সময় রোগীদেরকে অ্যাডভাইস করি যে আপনারা অল্প বয়স থাকতে, সঠিক সময় থাকতে একটু কষ্ট করে চেষ্টা করুন। অনেকে আজকাল দেখা যায় যে মেয়েরা লেখাপড়া শেখে, ইউনিভার্সিটি যায়, বিয়ে বয়স কিন্তু আমাদের দেশে মেয়েদের বেড়ে যাচ্ছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কেউ 30তেও বিয়ে হয় না, অনেকে দেখা যায় 35, 36। তখন কিন্তু তারা আবার একটু বয়সটাকে একটু হাইট করে, তো হাইট করে তারা ইমিডিয়েট চিকিৎসার মধ্যে যায় না। কিন্তু যার বয়স হয়ে গেছে তার কিন্তু জানার কথা জিনিসটা যে আমার বয়স এত। সেজন্য আমি বারবার বয়সটাকে আমি হাইলাইট করতে চাচ্ছি যে যত বয়স কম থাকবে, আমার এক্সাম্পল হচ্ছে একটা ছোট গাছে ফল কিন্তু ভালো ধরে। কাজেই গাছটা ছোট থাকতে তার ফল যেরকম হবে, ভালো হবে, সুস্বাদু হবে, বড় হয়ে গেলে বুড়া গাছের ফল কিন্তু ওই রকম হবে না। কাজেই আমাদের অল্প বয়সে আমাদের চিকিৎসা নিতে হবে, অল্প বয়সে ডাক্তারের কাছে আসতে হবে, তাহলে আমার মনে হয় আমাদের ভালো হবে, ভালো রেজাল্ট আসবে। মানুষের মধ্যে এই যে আইভিএফ বা ইনফার্টিলিটি নিয়ে যে মানুষের মধ্যে যে দুঃখ, যে হতাশা, সেই হতাশাটাকে আমরা কাটাতে পারবো। অনেক ধন্যবাদ প্রফেসর ফিরোজা বেগম। So, Dr. Ramaya, would you please add something about the prevention of the infertility? No, this regarding secondary infertility, many patients do MTP for unwanted pregnancy. BA hoye pore, they have not completed studies or they are not financially settled, so they do DNC of the unwanted pregnancy. Because of that, lot of time infection hote pare, tube block hote pare, and subsequently they run behind treatment for long time. So one small mistake changes their life. So don't, if you are not planning for pregnancy, use proper contraceptive methods. But age is also very important. Don't delay childbearing. At least 30 to 30 years ke aage protham baby conceive howar jonno chesta korte hobe. Due to some unavoidable reason, BA pore, if you are avoiding pregnancy, if you want to delay pregnancy, you have to do some ovarian reserve testing to check আপনার ডিম্বদানিতে ডিম কয়টা আছে, কত দূর থাকবে, এসব দেখার জন্য AMH টেস্টিং, ট্রান্সভেজিনাল আল্ট্রাসাউন্ড করে ডিম্বাণু কয়টা আছে এসব দেখে, যদি সব ঠিক है তো বিকজ ইউ ক্যান ওয়েট ফর সাম টাইম। যদি এটা কম থাকে তো দিস ইজ মোর ইম্পর্টেন্ট বিকজ মানি ক্যান বি আর্নড এট এনি পয়েন্ট অফ টাইম। বাট যাদের ডিম কম হয় পরে ইভেন IVF, ICSI কিছু ট্রিটমেন্ট মে সাকসেস হওয়ার চান্স কম হবে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। Thank you very much. Avoid unwanted DNCs. Okay, thank you very much, Dr. Ramaya, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, and প্রফেসর ফিরোজা বেগম, আপনাকেও অনেক ধন্যবাদ, আমাদের সাথে ছিলেন দীর্ঘ সময়। তো আপনাদের দুজনকে আবারও অনেক ধন্যবাদ চ্যানেলের সাথে থাকার জন্য। তো অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি আজকে বন্ধুত্ব সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে, এবং সেই সাথে আমরা শেষ ভাগে কিন্তু শুনলাম যে সেকেন্ডারি ইনফার্টিলিটি যেগুলো আমরা চাইলেই কিন্তু প্রতিরোধ করতে পারি আমাদের লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে, এবং কিছু সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। আমরা সঠিক সময়ে যদি প্রেগনেন্ট হওয়ার সিদ্ধান্তটা নেই, বিয়ে করার সিদ্ধান্তটা নেই, এবং কিছু কিছু বিষয় আছে যেটা শেষ ভাগে ডক্টর রামাইয়া বললেন যে ডিএনসি করাটা প্রথম প্রেগনেন্সির ক্ষেত্রে তো কখনোই সেটা করা উচিত না। কাজে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো পরবর্তীতে কিন্তু অনেক রকম সমস্যা তৈরি করতে পারে। একই সাথে দুজনই একটা কথা বারবার বললেন যে আগে ভাগে চিকিৎসাটা নেওয়া এবং বুঝতে চেষ্টা করা যে আমার বয়সটা হয়ে যাচ্ছে। কাজে এই বিষয়টা আমাকে কিন্তু বুঝতে হবে, আমাদের প্রত্যেকের বিষয়টা বুঝতে হবে যারা সন্তান চাচ্ছেন। কাজে এই বিষয়টা যদি আমরা আরেকটু যত্নবান হই, এই বিষয়টা যদি আমরা লক্ষ্য রাখি, এবং যেহেতু এটি একটি ব্যয়বহুল চিকিৎসা, তো চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু চিকিৎসার খরচ এবং চিকিৎসার প্রক্রিয়ার মধ্যে যখন আপনি যাবেন তখন আপনার যে প্রস্তুতি, আপনার পরিবারের যে প্রস্তুতি, সেটা কিন্তু নিয়েই যেতে হবে।
তা না হলে কিন্তু আপনি দেখা যাবে যে মাঝপথে হতাশ হবেন, এবং কোনো কারণে যদি আপনার এই চিকিৎসাটা কিন্তু সারা পৃথিবী জুড়ে কিন্তু এটা শতভাগ মানে সফলতা দিচ্ছে না, এই চিকিৎসা শতভাগ সফল নয়। এক্ষেত্রে এটা ডিপেন্ড করে 30 to 40, কোনো ক্ষেত্রে 60 to 70 সর্বোচ্চ, এবং তারও অনেক বিষয় আছে, সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। কাজেই এক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আপনাকে যেতে হবে দিয়ে, এবং আপনি একটা টার্গেট করে যদি যান তাহলে হয়তো আপনি হতাশ হবেন না, অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। এবং সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি, কারণ চিকিৎসা সম্পর্কে এটা আমার একটা জটিল প্রক্রিয়া, সেটা নিয়ে এই অল্প সময়ে এত বেশি আলোচনা করা সম্ভব না, এবং আলোচনা করলে সেটা হয়তো আপনাদের কাছে বোধগম্য হবে না, কারণ আপনি যখন আপনার চিকিৎসকের কাছে যাবেন তিনিই আপনাকে ভালোভাবে বুঝিয়ে বলবেন আপনার ক্ষেত্রে কি ধরনের চিকিৎসাটা উনি দেবেন, সেটা নিশ্চয়ই আপনাকে পুরো প্রসিজিওর আপনাকে বুঝিয়ে দেবেন, এবং আপনি সেটা বুঝে চিকিৎসাটা নেবেন। কাজে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি বুঝে নিবেন আপনি কি চিকিৎসা নিচ্ছেন, কতদিন লাগতে পারে, এর সফলতার হার কতটুকু, এবং এর খরচটা আপনি জেনে নেবেন, কারণ এই খরচটা আসলে মূলত হচ্ছে এটার সাথে যে জিনিসগুলো ব্যবহৃত হয় তার পেছনে। এক্ষেত্রে চিকিৎসকের তেমন কিছু একটা করার থাকে না আপনার খরচ কমানোর বিষয়ে। কাজে এই বিষয়টা আপনাদেরকে উপলব্ধি করতে হবে। দর্শক, আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।